হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 7 এর জিওগ্রাফি চ্যাপ্টার, মানে ফার্স্ট চ্যাপ্টার পৃথিবী পরিক্রমণ। এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের অলরেডি চ্যানেলে আগেই শর্ট কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন সমস্ত কিছু আপলোড করে দিয়েছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই চ্যাপ্টারটির সমগ্র আলোচনা, লাইন বাই লাইন তোমাদের বইয়ে যেরকম আছে সেই অনুযায়ী একটা আলোচনা। তো এই চ্যাপ্টারটা এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, পৃথিবীর পরিক্রমণ। তো দেখো, ফার্স্টে এই পৃথিবীর পরিক্রমণ এই কথাটির বিষয় এখানে কি বলেছে আমি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সরি। পরিক্রমণ, পৃথিবীর পরিক্রমণ এটার মানে কি? পরিক্রমণ বলতে বোঝায়, আমরা দেখবে ঘোরা, এক কথায় পরিক্রমণ মানে হচ্ছে ঘোরা। দেখবে আমরা বলি নগর পরিক্রমা করে, তার মানে নগরটাকে ঘোরে, পৃথিবী যে ঘোরে, এই পৃথিবীর ঘোরার বিষয়টা নিয়ে আজকে তোমাদের ক্লাস বা এই চ্যাপ্টারটির আলোচনা, পৃথিবীর পরিক্রমণ। প্রথমেই আমরা দেখব এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। মহাকর্ষ কাকে বলে? কাকে বলে মহাকর্ষ? সমস্ত বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, একেই বলে মহাকর্ষ। এই টানাটানির খেলায় যার ভর বেশি আর যে যত কাছে থাকে তার আকর্ষণ তত বেশি হয়। ওকে, তাহলে মহাকর্ষ মানে বুঝতেই পারছো, এই যে প্রত্যেকটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, একেই বলে মহাকর্ষ। সূর্য সব থেকে কাছের তারা, আর পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা লিখবে, সূর্য থেকে পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো, আমরা এই অংশটা পড়বো। মহাকাশেও অনেকটা এইরকম ঘটে, সূর্য হলো খুঁটি আর তুমি পৃথিবী। পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো তাহলে সূর্যের টানে সোজা গিয়ে পড়তো সূর্যের ওপরে, কিন্তু সৃষ্টির সময়ই পৃথিবী সূর্য থেকে কিছুটা সরে যায়, আর কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। মহাকর্ষের নিয়ম মেনে এভাবে চাঁদও ঘুরছে পৃথিবীর চারিদিকে। আর সূর্যও তার সৌরজগতের সব গ্রহ উপগ্রহ সমেত আমাদের ছায়াপথ আকাশগঙ্গা কেন্দ্রের চারিদিকে ঘুরছে। তাহলে কি বলছে, কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। মহাকর্ষের নিয়ম মেনে চাঁদও ঠিক একইভাবে পৃথিবীর চারিদিকে ঘুরছে। তার মানে যে যার কোনো গ্রহের উপগ্রহ সেই গ্রহের চারিদিকে আবর্তন করে, যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীর চারিদিকে আবর্তন করছে। ওকে, এবার আমরা পড়বো পৃথিবীর পরিক্রমণ গতি বা পৃথিবীর বার্ষিক গতি। ওকে, আমরা পড়বো পৃথিবীর পরিক্রমণ গতি বা পৃথিবীর বার্ষিক গতি। কি বলছে, পৃথিবী শুধুই সূর্যের চারিদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। তাহলে পৃথিবী নিজে চারিদিকে ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা। এই যে পৃথিবী, সে নিজেও নিজে চারিদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে, ধরো এটা সূর্য, ধরো আমি তোমাদের বোঝাচ্ছি, এটা সূর্য, এটা ধরো কাকে বলবো, এটা ধরো পৃথিবী। তো পৃথিবী নিজে চারিদিকে এরকম ভাবে ঘুরছে, ঘুরতে ঘুরতে সূর্য চারিদিকে আবর্তন করছে। ওকে, পৃথিবী নিজেও ঘুরছে নিজে চারিদিকে এবং সূর্য চারিদিকে আবর্তন করছে এরকম ভাবে। ঠিক এইবার ধরো এটা পৃথিবী, এই যে ও এক পাক এরকম ভাবে ঘুরছে সম্পূর্ণটা, এটা ঘুরতে তার সময় লাগছে 23 ঘন্টা সামথিং, মানে 24 ঘন্টা। রাউন্ড ধরলে আমরা ধরতে পারি, রাউন্ড ফিগার 24 ঘন্টা লাগছে। ওকে, পৃথিবীর নিজের চারিদিকে নিজে আবর্তন করতে এই যে 24 ঘন্টা লাগছে, এবং সূর্যের চারিদিকে যে আবর্তন করছে সেক্ষেত্রে সময় লাগছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এখন পৃথিবী পৃথিবী যে কল্পিত রেখার চারিদিকে আবর্তন করে তাকে বলা হয় পৃথিবীর অক্ষ বা আর্থ অ্যাক্সিস। পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা তার প্রান্ত দুটিকে বলে মেরু। এই যে উত্তর মেরু, আর এখানে আছে তোমাদের দক্ষিণ মেরু। ওকে, এই দেখো উত্তর মেরু, এই দেখো দক্ষিণ মেরু। ঠিক আছে,
তো উত্তর মেরু আর দক্ষিণ মেরু এটা আমাদের কল্পিত একটা অক্ষ, এটার বাস্তবে কোনো বেসিস নেই, কোনো ভিত্তি নেই। তো এই দুটো মেরু রয়েছে এবং পৃথিবী যে এই যে নিজে চারিদিকে ঘুরছে এটাকে বলা হচ্ছে আবর্তন। এবং যে কল্পিত রেখা চারিদিকে সে আবর্তন করছে তাকে কি বলছে, তাকে বলছে পৃথিবীর অক্ষ। তাহলে এখান থেকে তোমরা পড়বে পৃথিবীর অক্ষ কাকে বলে, পৃথিবীর নিজে চারিদিকে আবর্তন করতে বা এক পাক ঘুরতে কত সময় লাগছে, এবং মেরু কি। ওকে, এখন আমরা পড়বো, দেখো ওপরেরটা তো আমরা বললাম উত্তর মেরু, নিচেটা দক্ষিণ মেরু। আর এই দুই মেরুবিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত। তাহলে আমাদের দেশ রয়েছে নিরক্ষবৃত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চলে, অর্থাৎ উত্তর গোলার্ধে। আচ্ছা, এই যে মাঝ বরাবর যে রেখা তাকে বলা হচ্ছে বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত। এখন আমরা পড়ব পৃথিবীর পরিক্রমণ গতি। পৃথিবীর পরিক্রমণ গতি, এই হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। ওকে, চলো। পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময়ে প্রায় ৩৬৫ দিন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এটাই পৃথিবীর পরিক্রমণ গতি। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে প্রায় ৩০ কিমি। ওকে, কত বললো? সেকেন্ডে প্রায় ৩০ কিমি বললো। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, পৃথিবী আমি যেটা দেখালাম যে এই সাপোজ এটা সূর্য, সূর্যের চারিদিকে পৃথিবী নিজে আবর্তন করতে করতে সূর্যের চারিদিকে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। মাইন্ড ইট, আমি কিন্তু এতক্ষণ ক্লকওয়াইজ বললাম, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এভাবে সে ঘুরছে। ঠিক আছে, এবং এই ঘুরতে কত সময় লাগছে, এখানে রাউন্ড ফিগার দেওয়া আছে ৩৬৫ দিন সময় লাগে। ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়টায় পৃথিবী একবার সূর্যের চারিদিকে ঘোরে, যাকে আমরা রাউন্ড ফিগারে ১ বছর ধরি। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত? সেকেন্ডে প্রায় ৩০ কিমি। ওকে, চলো এবার আমরা বলবো এসক্যাপ ভেলোসিটি কি। কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে ১১.২ কিমি গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে একে বলে মুক্তিবেগ বা এসক্যাপ ভেলোসিটি। ঠিক আছে, এবার আমরা পড়বো কি, এবার আমরা কি পড়বো দেখো, মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে কোনো বস্তু এবং রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগেই। ওকে, ঠিক আছে, এবার আমরা পড়বো কক্ষপথ কাকে বলে। এই যে কক্ষপথ কাকে বলে, কক্ষতল কাকে বলে। ঠিক আছে, এই হচ্ছে ছবিটা দেখেই আমরা পড়বো। কি পড়বো, পৃথিবী প্রায় ১৫ কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। ঠিক আছে, যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে কক্ষপথ। এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে বলা হয় কক্ষতল। ঠিক আছে, দেখো এখানে ছবিতে দেওয়া রয়েছে, এই কক্ষপথে সে সূর্য চারিদিকে ঘুরছে, তাই এটাকে বলা হচ্ছে কক্ষপথ, আর এইটা হচ্ছে তার কক্ষতল। এইবার বিজ্ঞানী কেপলার গ্রহের গতি সম্পর্কিত ৩টি সূত্র প্রণয়ন করেছিলেন। সেই ৩টি সূত্র কি? ৩টি সূত্রের মধ্যে প্রথম সূত্রে বলা আছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য একটি উপবৃত্তের একটি ফোকাসে থাকে। কি বললো, প্রত্যেকটি গ্রহ একটি উপবৃত্তাকার কক্ষপথে, পুরোপুরি বৃত্তাকার না, একটু চ্যাপ্টা উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, মানে সূর্যের চারিদিকে আবর্তন করে, এই যেমন ঘুরছে। দেখো এই গোলটা পুরোপুরি, এই পথটা পুরোপুরি বৃত্তাকার নয় বা গোল নয়। ওকে, পুরোপুরি গোল নয়। তো এই একটা উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য দেখো এই উপবৃত্তের মাঝখানেই আছে। এই হচ্ছে সূর্য, আর এই যে গ্রহগুলো তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কেপলারের প্রথম সূত্রে এটাই বলা আছে যে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে বা সূর্যের চারপাশে ঘুরছে এবং সূর্য এই উপবৃত্তের একটি ফোকাসে বা কেন্দ্রে বা মাঝখানে থাকে। ওকে, চলো নেক্সট পৃষ্ঠায় আমরা কি পড়বো, অপসূর অবস্থান কাকে বলে, অনুসূর অবস্থান কাকে বলে। আমরা এই পোর্শন থেকে পড়বো অপসূর অবস্থান কাকে বলে, অনুসূর অবস্থান কাকে বলে। কাকে বলে দেখো, প্রথমে আমরা এই লাইনটা পড়ি, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে।
চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আবার জুলাই মাস থেকে বাকি 6 মাসের দূরত্ব ক্রমশই কমতে থাকে। তাহলে এই যে চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি হয়। দেখো এই ছবির মাধ্যমে ডিস্টেন্সটা বুঝতে পারবে তোমরা। এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, ওকে, এক মিনিট দাঁড়াও। তো ওখান থেকে ওইটুকুর যা ডিস্টেন্স, আর ওখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এখান থেকে এই অবধি যে ডিস্টেন্স আর এখান থেকে এই অবধি যে ডিস্টেন্স তোমরা দেখছো, সেটা নিশ্চয়ই কম বেশি তোমরা বুঝতেই পারছো কতটা কম কতটা বেশি, তাই তো? এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত নিশ্চয়ই তার থেকে কম দূরত্ব, কারণ এখান থেকে এই পর্যন্ত 15,20,00,000 কিমি, আর এখান থেকে এই পর্যন্ত 14,20,00,000 কিমি। তাহলে চৌঠা জুলাই সব থেকে বেশি দূরত্ব হয় বলে এই দিনটাকে অপসূর অবস্থান বলে। আর 3রা জানুয়ারি কম হয়, 14,70,00,000 হয় বলে একে বলা হয় অনুসূর অবস্থান। ঠিক আছে, এই যে এখানে তাই বলেছে, এই কথাটাই এখানে বলেছে যে 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। তাই একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। ওকে, চলো নেক্সট। এবার আমরা এই যে অংশটা থেকে পড়বো চান্দ্র মাস কাকে বলে আর সৌর বছর কাকে বলে। ঠিক আছে, চান্দ্র মাস কাকে বলে? পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.1/3 দিনে প্রদক্ষিণ করে, এই সময়টাকে চান্দ্র মাস বলে। বর্তমানে 30 দিনে এক মাস ধরা হলেও কখনো 31 দিনে কখনো 28 দিনেও এক মাস হয়। আর একটা জিনিস, পৃথিবীর সূর্য পরিক্রমণ, এটা কি? পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়টাকে বলা হয় সৌর বছর। যেহেতু পরিক্রমণ গতির সময় ধরে বছর গণনা করা হয়, তাই একে বার্ষিক গতিও বলে। চান্দ্রমাস তাহলে কাকে বলছে? পৃথিবীর চারিদিকে চাঁদ একবার প্রদক্ষিণ করতে সময় নিচ্ছে 27.1/3 দিন, এই সময়টাকেই চান্দ্রমাস বলছে। সৌর বছর তাহলে কাকে বলছে? 365 দিনে সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে, একেই সৌর বছর বলছে। যেহেতু আমরা এই পরিক্রমণ গতিকে ধরে, মানে 365 দিনে এক বছর ধরে বছরটাকে গণনা করি, তাই একে বার্ষিক গতিও বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার চলে এসো অধিবর্ষ। এই যে আমরা বললাম এতক্ষণ ধরে এই প্রশ্নটাই, যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড হয়, তাই তো? 46 সেকেন্ড সময় লাগে, কিন্তু আমরা ধরি যে 365 দিনেই এক বছর হয়। তার ফলে দেখো প্রতি বছর এই যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড হলে প্রত্যেক বছর এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডটা বাড়তি থেকে যাচ্ছে। এই বাড়তি সময় হিসাবটাকে ঠিক রাখার জন্য প্রত্যেক 4 বছর অন্তর একটা পুরো দিন, মানে এই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এই সময়টাকে রাউন্ড ফিগারে 6 ঘন্টা ধরা হয়। 6-এর সঙ্গে 4 বছর গুণ করে 24 ঘন্টা, এই 24 ঘন্টা যোগ করা হয় ক্যালেন্ডারে। আর এই একটা দিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করে মাসটা 29 দিনে করা হয়। তার ফলে ওই বছরটা 366 দিনের হয়। এইবার 366 দিনের এই বছরটাকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। আর যে বছর ফেব্রুয়ারি মাসের এই 29 দিন এই মাসটা হয়, সেই দিনটাকে বলা হয় অধিদিন। মাইন্ড ইট, মাথায় রাখবে। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে বছর হচ্ছে, এবং আমরা 365 দিনে বছর ধরছি, তার ফলে প্রত্যেক বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড থেকে যাচ্ছে। এই বাড়তি সময়টাকে মেকআপ দেওয়ার জন্য প্রত্যেক 4 বছর অন্তর রাউন্ড ফিগারে আমরা এই 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডটাকে 6 ঘন্টা ধরছি, ধরে 4 বছর অন্তর তাদের সঙ্গে গুণ করে যে 24 ঘন্টা হচ্ছে, এই 24 ঘন্টাকে ফেব্রুয়ারি মাসের সাথে একদিন যোগ করে ফেব্রুয়ারি মাসটাকে আমরা 29 দিনে করছি, তার ফলে ওই বছরটা 366 দিনে হচ্ছে। এবং এই 366 দিনের বছরটাকে বলা হয় অধিবর্ষ, আর ওই দিনটাকে বলা হয়ে থাকে অধিদিন। মাথায় রাখবে, ওই দিনটাকে বলা হয় অধিদিন। ঠিক আছে, আজকে আমরা এই পৃষ্ঠা পর্যন্তই থাকলো। পৃথিবীর পরিক্রমণ এই পৃষ্ঠা অবধি থাকবে। পরের দিন এই চ্যাপ্টারের বাকি পোর্শনটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো। টাটা, আজকের মতো টাটা।